হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা ক্লাস 11-এর যে পাঠ্যসূচি সেই হিসাবে আমরা শুরু করব। তো প্রথম যেটা ইউনিট সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তো এই চ্যাপ্টারে আমরা কি জানবো সেটা হচ্ছে যে কেন আমরা পরিমাপ করি, ভৌত রাশি কী এবং তার একক কী এবং মাত্রা কীভাবে নির্ধারণ করে, এবং পরের লেকচারে আমরা জানবো যে কীভাবে কোন কোন ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র ইউজ করে আমরা দৈর্ঘ্য বা যেগুলো আমাদের ভৌত রাশি সেগুলো আমরা পরিমাপ বা মেজার করব। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে ভৌত রাশি সম্বন্ধে জানবো, যে ভৌত রাশি কী এবং তার পরিমাপ কেন করি বা পরিমাপ কী করে করা হয়, এবং মাত্রা কী এবং মাত্রা কীভাবে আমরা বিশ্লেষণ করব। তো চলো শুরু করা যাক। আগের দিন আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে পদার্থ ও শক্তি। যে পদার্থবিদ্যা মানেই তো পদার্থ নিয়েই পড়াশোনা। এবার পদার্থ বলতে আমি যেটা বলছিলাম যে প্রকৃতির বিভিন্ন উপাদান যেগুলো আমাদের চারিপাশে আমরা দেখতে পাই, যেমন বায়ু, জল, মাটি, এইগুলো হচ্ছে সমস্ত কিছুই পদার্থ। এবং পদার্থ যেটা আমি বলছিলাম যে পদার্থ তিন ধরনের হয়। একটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে যৌগিক, আর আরেকটা হচ্ছে মিশ্র পদার্থ। মৌলিক বলতে যেগুলো আমি বলছিলাম যে যেগুলো একই ধরনের পরমাণু বা অণু একই ধরনের পদার্থ দিয়ে তৈরি, সেটা হচ্ছে মৌলিক। যেমন ধরো হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ। সেরকম যৌগিক পদার্থ হচ্ছে যে দুই বা তার বেশি পদার্থের সমন্বয়ে তৈরি, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন ধরো আমি বলছিলাম CO2, বা ধরো তুমি যদি বলো যে জল H2O, এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। আর মিশ্র পদার্থ যেগুলো হচ্ছে অনেক কিছু দিয়ে গঠিত, যেমন আমি বলছিলাম বায়ু। তো বায়ুর মধ্যে বা যেটাকে আমরা এয়ার বলি, বায়ুর মধ্যে কী থাকে? অনেক কিছু থাকে। অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, মানে অনেকগুলো মেশানো থাকে, এবং সেটাকে পৃথক করা খুব মুশকিল। সেটা হচ্ছে মিশ্র পদার্থ। তুমি যৌগিক পদার্থে যে কার্বন আছে এবং অক্সিজেন আছে তুমি পৃথক করতে পারো আরামসে, বাট বায়ু থেকে তুমি কোনো কিছুকে পৃথক করতে গেলে একটু খাটতে হবে এবং খুব মুশকিল। সমস্ত যেগুলো উপাদান আছে সেগুলোকেও পৃথক করা খুব মুশকিল। সেই জন্য এইগুলো হচ্ছে মিশ্র পদার্থ। বায়ু হয়ে গেল, তারপরে ধরো দুধ হয়ে গেল। তো এগুলো একবার মিশিয়ে দিলে তারপরে আর মানে আলাদা করা, পৃথকীকরণ করা খুব মুশকিল হয়ে যায়। তো এই হচ্ছে তিন ধরনের পদার্থ, মৌলিক, যৌগিক এবং মিশ্র। এবার আসছি যে এটা গেল পদার্থ, যেটা আমি বলছিলাম। এবার আর একটা ব্যাপার যেটা আছে শক্তি। শক্তি বলতে আমরা কি বুঝি? শক্তি বলতে আমরা বুঝি যে কাজ করার ক্ষমতা। তো শক্তি আমরা বলছি কার্য করার ক্ষমতাকে আমরা শক্তি বলি। মানে ধরো তোমার শক্তি আছে, এটা আমরা কি বলি? যে তোমার শক্তি আছে মানে যে আমার ক্ষমতা আছে, আমি কাজ করতে পারবো। এই যে ক্ষমতাটা, এটাই হচ্ছে আমার শক্তি, যে আমি না পারবো। তোমার এবার শক্তি বিভিন্ন রকমের হয়। যদি আমাদের নিজস্ব শক্তি দেখি তাহলে কি বলি? আমাদের বোধ শক্তি আছে। তার মানে কি? আমাদের বিচার বুদ্ধি করার, পর্যবেক্ষণ করার ক্ষমতা আছে, সেই জন্য সেটাকে বলে বোধ শক্তি। কিন্তু সেটা তো আর পরিমাপ করা যাবে না। কিন্তু এরকম অনেক কিছু আছে যেগুলো যে শক্তিগুলো পরিমাপ করা যায় এবং যে শক্তিগুলো আমরা বাহ্যিক পৃথিবীতে দেখতে পাই। তো যেমন ধরো আমরা যেমন কথা বলি না, যেমন আলোক শক্তি বলতে কী হয়? যেখান থেকে আমরা আলো পাই, তার যে আলো দেওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে আলোক শক্তি। যেমন সূর্যের কী আছে? সূর্য থেকে আমরা আলোক শক্তি পাই। বা ধরো বাল্ব, আমরা যদি ঘরের মধ্যে বাল্ব চালাই, সেখান থেকে আমরা আলো পাই। তো সেখান থেকে আমরা আলোক শক্তি পাচ্ছি। এরকম আলোক শক্তি হয়ে গেল। তারপরে ধরো তোমাদের তাপ শক্তি হয়ে যাবে। তাপ শক্তি কোথা থেকে পাই? ধরো একটা বাল্ব জ্বলছে, অনেকক্ষণ ধরে জ্বললো, তুমি এবার হাত দেবে, দেখবে গরম লাগছে। তো এটা কি? তাপ শক্তি। তুমি তাপ পাচ্ছ, তাপটা অনুভব করছো, সেটা হচ্ছে তাপ শক্তি। সূর্য থেকেও তুমি তাপ পাচ্ছ। তো আলো তাপ দুটোই পাচ্ছ তুমি সূর্য থেকে এবং বাল্ব থেকে। ঠিক আছে? শব্দ শক্তি কোথা থেকে পাও? কোথাও ধরো মাইক বাজছে, তুমি স্পিকার চালিয়েছো, কোথাও ধরো কারো বিয়ে বাড়ি, তো সকাল থেকে শুরু করে দিয়েছে, হয় বাজনা বাজাতে, নইলে হচ্ছে বক্স চালাচ্ছে। তাহলে সেখান থেকে তুমি কী শব্দ শক্তি পাচ্ছ, যার জন্য তোমার কানে ব্যথা করছে। তো এই যে শব্দ সৃষ্টি হচ্ছে এবং সেটা তোমার কানে পৌঁছাচ্ছে, তো এই যে শব্দ, এটা একটা শক্তি। ঠিক আছে? আরও ধরো চৌম্বক শক্তি হয়ে গেল। চৌম্বক শক্তি আমরা দেখতে পাই একটা চুম্বকের যে ক্ষমতা, যে আকর্ষণ করার ক্ষমতা, সেটা হচ্ছে চুম্বক শক্তি।
তারপরে আছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি কোথায় পাই? যে কোনো যন্ত্র থেকে যান্ত্রিক। ধরো তুমি বাড়িতে বিয়ে বাড়িতে তোমার হচ্ছে আলো জ্বলছিল, ফ্যান চলছিল, সমস্ত কিছু হয়ে গেল, হঠাৎ করে কারেন্ট নেমে গেল, কারেন্ট চলে গেল, এবার তোমাকে তো জ্বালাতে হবে। তখন তুমি হুট করে গিয়ে জেনারেটারটা চালিয়ে দিলে। ওই যে জেনারেটারটা চালালে, তো তুমি যখন দেখবে জেনারেটার চালাচ্ছে তখন একটা হাত দিয়ে ঘোরাতে হয়, সেই ঘোরানোর ফলে তুমি তড়িৎ পেলে। তো ওই যে ঘোরালে, ওই যে ঘোরানোটা হচ্ছে যান্ত্রিক শক্তি, এবং তারপরে যে তুমি কারেন্টটা পেলে সেটা হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে জেনারেটর থেকে আমরা কী পেলাম? যে যখন আমি যান্ত্রিক শক্তি দিলাম সেখান থেকে আমি তড়িৎ শক্তি পেয়ে গেলাম, তাই তো? তো এরকম হচ্ছে তড়িৎ শক্তি হয়ে গেল, যান্ত্রিক শক্তি হয়ে গেল। আমরা যদি একটা ব্যাটারি নিই, ব্যাটারিতে পজিটিভ নেগেটিভ থাকে, তো সেখান থেকে আমরা কী পাই? এবং এখানে যদি একটা তার যোগ করে যদি একটা বাল্ব লাগিয়ে দিই, এটা যদি সাপোজ বাল্ব লাগিয়ে দিই, তাহলে দেখবে আলো পাবে। কারণ হচ্ছে ব্যাটারিতে কী থাকে? একটা রাসায়নিক শক্তি থাকে, রাসায়নিক শক্তি। তাহলে ব্যাটারির মধ্যে কী থাকে? রাসায়নিক শক্তি। সেটা যখন আমি কোনো তারের মাধ্যমে একটা বাল্বে লাগিয়ে দিই, তখন আমি একটা আলোক শক্তি পাচ্ছি এবং তাপ শক্তিও পাবো। তো এই যে বিভিন্ন রকমের শক্তি, বিভিন্ন রকমের কোনো কাজ করার ক্ষমতা, যেমন চুম্বকের আকর্ষণ করার ক্ষমতা, সূর্যের আলো দেওয়ার ক্ষমতা, তাপ দেওয়ার ক্ষমতা, শব্দ সৃষ্টি করার ক্ষমতা, যন্ত্রের ঘোরার ক্ষমতা, তারপর এইগুলো হচ্ছে শক্তি, বিভিন্ন ধরনের শক্তি। এবং এবার যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে শক্তি আছে পৃথিবীতে, শক্তি কিন্তু টোটাল শক্তি সবসময় একই রকম, মানে ধ্রুবক যেটা বা কনস্ট্যান্ট, মানে মানে তুমি যদি সমস্ত শক্তি যদি যোগ করে দাও তাহলে হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ মানে হচ্ছে যে সমস্ত শক্তি যদি তোমার, মানে পৃথিবীতে সমস্ত শক্তি কিন্তু একটা টোটাল শক্তিটা কিন্তু ধ্রুবক, তো সেটা হচ্ছে টোটাল শক্তি, সেটাকে হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। এবং আরেকটা যেটা আছে ভর হয়, ভরের সংরক্ষণ সূত্র, ভরের সংরক্ষণ সূত্র। সেটা হচ্ছে যে পৃথিবীতে যত সমস্ত পদার্থ আছে, সেই পদার্থ, টোটাল পদার্থ কিন্তু সেম, ওটা কোনোদিন চেঞ্জ হয় না, বাড়বে না কমবে। একটা কি হতে পারে যে একটা পদার্থ থেকে আর একটা পদার্থে মানে পরিণত হতে পারে। ধরো তোমার কাছে যে জল আছে, তোমার কাছে দুধ আছে, তুমি সেটা মিশিয়ে দিয়ে অন্য কিছু তৈরি করে দিলে, বা এরকম ধরো আরও অনেক এক্সাম্পল আছে যে তুমি মাটি থেকে তো মূর্তি তৈরি করলে। তো এরকমভাবে বিভিন্ন রকমের জিনিস, তুমি একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি করতে পারো, কিন্তু টোটাল জিনিসটা কিন্তু একই। তো সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। আর শক্তির ক্ষেত্রেও তাই, যে শক্তি, টোটাল শক্তি পৃথিবীতে কিন্তু বাড়েও না কমেও না। কিন্তু একটা করতে পারি যে ধরো আলোক শক্তি থেকে, আমি যেটা বললাম যে আলোক শক্তি থেকে তুমি তড়িৎ শক্তি, বা তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, চৌম্বক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে চৌম্বক শক্তি, তুমি এক শক্তি থেকে আর এক শক্তিতে পরিবর্তন করতে পারো, কিন্তু টোটাল শক্তি কখনোই চেঞ্জ হবে না, এক শক্তি টোটাল সবসময় সেম থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র আর ভরের সংরক্ষণ সূত্র। আর বিজ্ঞানী আইনস্টাইন যখন তার আপেক্ষিকতা তত্ত্ব মানে রিলেটিভিটির কথা বলেছিলেন, তখন জানা গেল যে না, ভর শুধুমাত্র ভরেই নয়, ভর থেকে আমরা শক্তিও পেতে পারি, আবার শক্তি থেকে ভরও পেতে পারি। ধরো একটা তোমার কাছে কিছু একটা জিনিস আছে, ধরো একটা পদার্থ আছে, তুমি আগুনে ফেলে কী হবে? এটা ধরো উড়ে গেল বা ওটা জ্বলে গিয়ে পুড়ে গেল, তখন কী হলো? তার ভরটা তো কমে গেল, কিন্তু তুমি কী পেলে? তাতে তুমি তাপ পেলে, আলো পেলে, এগুলো তো শক্তি। তাহলে তুমি একটা ভর ছিল, সেখান থেকে তুমি কী পেলে? তাপ পেলে, আলো পেলে। তার মানে কি? যে ভরটা শক্তিতে পরিণত হলো। আবার তুমি শক্তিকে তুমি জমা করে ভরও তৈরি করা যেতে পারে, শক্তিকে ব্যবহার করে তুমি ভর পেতে পারো। তো সেই রকম এই যে ভর শক্তিতে পরিবর্তন হতে পারে এবং শক্তি ভরে পরিবর্তন হতে পারে, এইটাকেই বলছি আমরা ভর শক্তির একসাথে, ভর শক্তির সংরক্ষণ সূত্র, ভর শক্তির সংরক্ষণ সূত্র। ওকে, তো এই হলো পদার্থ এবং শক্তি। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ। ভৌত রাশির পরিমাপ বলতে আমরা কি বুঝি? প্রথমত আমরা বলি যে ভৌত রাশি জিনিসটাই বা কি। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি বলতে আমরা কি বুঝি? এবার ভৌত ঠিক আছে, রাশি কী জিনিস? রাশি মানে বলছে যে ধরো আমার কাছে একটা পদার্থ আছে, তোমার কাছে একটা পদার্থ আছে, তার কিছু ধর্ম থাকবে। ধর্ম মানে প্রকৃতি, তাই তো? তার কিছু ধর্ম আছে।
সেই ধর্ম যেগুলো হচ্ছে, সেই ধর্ম এক একটা ধর্মকে আমরা রাশি বলতে পারি। যেমন ধরো তার একটা উচ্চতা আছে, উচ্চতা বা দৈর্ঘ্য যেটাকে বলছি, সেইটা একটা রাশি, তার একটা প্রকৃতি, ওটা একটা ধর্ম, যে এর কতটা দৈর্ঘ্য, কতটা প্রস্থ, কতটা উচ্চতা, এগুলো যে এক একটা ধর্ম। বা এটা যদি ধরো সময়ের সাথে সাথে এর দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, তাহলে সময়টাও তার কাছে একটা ধর্ম, যে সময়ের ওপর নির্ভর করছে। তো এই যে ধর্ম, বিভিন্ন রকমের ধর্ম, সেগুলোকে একটা রাশি বলতে পারি। এই রাশির মধ্যে যে ধর্মগুলোর মধ্যে আমরা যেটাকে আমরা পরিমাপ করতে পারি, যে ধর্মগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেইগুলো হচ্ছে ভৌত রাশি। তাহলে যে সমস্ত পদার্থের যে সমস্ত ধর্মকে আমরা পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে ভৌত রাশি। আর যে ধর্মগুলোকে আমি পরিমাপ করতে, সেগুলো হচ্ছে ভৌত ধর্ম, আর সেই রাশিটাকে বলছে ভৌত রাশি। এবার ধরো উদাহরণ কী হতে পারে, যে ধরো আমার কাছে একটা ধরো একটা বাটখারা আছে, বা কিছু একটা তুমি জিনিস রেখেছো কোনো দাঁড়িপাল্লায়। তো এই যে তার একটা বস্তুর একটা ভর আছে, তাহলে ভরটাকে তো আমি পরিমাপ করতে পারি, কারণ দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করছি যে কতটা ভর, 1 কেজি না 2 কেজি, তাই না? তো সেইটা হচ্ছে ভর হচ্ছে সেই জন্য একটা ভৌত রাশি। তারপরে ধরো তোমার কাছে একটা রুলার বা পেন্সিল আছে, তুমি জানতে চাও তার দৈর্ঘ্য কত, তুমি আরামসে স্কেল দিয়ে মাপতে পারো। তার মানে কি, এই যে পদার্থ একটা দৈর্ঘ্য, সেটা একটা ভৌত রাশি, দৈর্ঘ্য। আবার তুমি ধরো একটা বললাম যে সময় হচ্ছে ভৌত রাশি, কারণ সময়কে তুমি মাপতে পারো, এবং কিছু কিছু পদার্থ যেমন সময়ের সাথে তুমি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তুমি অবশ্যই সময়টাকে একটা ধর্ম হিসেবে ধরতে পারবে, এবং ধর্মটাকে পরিমাপ করতে পারো। সেই জন্য সময়টাও একটা ভৌত রাশি। ওকে, তো ভৌত রাশি বোঝা গেল যে পদার্থে যে সমস্ত ধর্মকে আমরা পরিমাপ করতে পারি সেই সব রাশিকে বলা হয় ভৌত রাশি এবং ভৌত ধর্ম। এবার যেটা হচ্ছে আরেকটা, যেটা আমি বলছিলাম, আলোর বর্ণ। তুমি যদি বর্ণ, গন্ধ, এগুলোকে তুমি পরিমাপ করতে পারবে না, তাই না? বর্ণ, গন্ধ তুমি কোনো একটা থেকে দেখতে পাচ্ছ, বা গন্ধকে তুমি শুঁকতে পাচ্ছ, এগুলো নর্মালি পরিমাপ করা যায় না। তো এগুলো হচ্ছে ভৌত রাশি নয়। কিন্তু ধরো সূর্য থেকে আলো আসছে এভাবে, সূর্য থেকে যে আলো আসছে তার মধ্যে বিভিন্ন কালার, তুমি নর্মালি সাদা কালার দেখতে পাও, কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে, যেটা বলছিলাম, যে ভিভ জিওর, যেটা বলি ভিভ জিওর। তো তার মধ্যে বিভিন্ন কালার আছে, বর্ণ আছে, এবং সেটাকে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা যেটাকে বলছিলাম, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার প্রত্যেকটার বর্ণে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা। তার মানে কি, আমরা প্রত্যেকটা বর্ণকে তরঙ্গ দিয়ে আমরা পরিমাপ করতে পারি। এবার তরঙ্গ দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, সেই জন্য এটাও আমরা পরিমাপ করতে পারি। সেই জন্য আলোর বর্ণগুলোকে আমরা পরিমাপ করতে পারবো। ওকে, এবার যেটা আসবে সেটা হচ্ছে পরিমাপের একক। যে আমরা পরিমাপ তো করবো, কিন্তু কার সাপেক্ষে করবো, বা কোনো একটা একক দরকার তো, যে সেটাকে পরিমাপ করার জন্য। তো আমরা কী করি, যে কোনো কিছু ধরো আমরা মেজার করতে গেলে, পরিমাপ করতে গেলে আমরা একটা একক ধরে নিই। যেমন ধরো তোমার কাছে একটা স্কেল আছে বা একটা কাঠ আছে, তো এই কাঠটাকে তুমি মেজার করবে, ঠিক আছে? কী মেজার করবে? তার দৈর্ঘ্য পরিমাপ করবে। কী মেজার করবে না? দৈর্ঘ্য পরিমাপ করবে। দৈর্ঘ্য পরিমাপ করার জন্য তুমি কী ব্যবহার করবে? তুমি নিশ্চয়ই একটা স্কেল নেবে, যে স্কেলে দাগ কাটা থাকে, এবং তাতে একটা মানে এবার ধরো তাতে একটা ধরো এই স্কেলগুলো এবার একটা এককে থাকে, ঠিক আছে? এবার ধরো এতে লেখা আছে 0 থেকে 1, 2, 3, 4 করে করতে 10 অবধি লেখা আছে, এবং তোমাকে বলা হলো যে এর দৈর্ঘ্য হচ্ছে 10, ঠিক আছে? আবার তুমি একটা বিকারে জল নিলে, এতটা অবধি জল আছে, এবং তোমাকে বলা হলো যে বলো যে এই বিকারে বা এই গ্লাসে কতটা জল আছে, তুমি বললে 10। এবার তুমি বলো যে এর দৈর্ঘ্য 10, এর মধ্যে কতটা জল আছে? 10। তুমি পার্থক্য করতে পারছো? কীভাবে সেটা আলাদা করতে পারবে, যে এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, এটা জল বোঝাচ্ছে, তুমি যদি শুধু 10 বলি? তো হবে না। তার জন্য যে বিভিন্ন পদার্থের বিভিন্ন ধর্মের জন্য একটা এককই ব্যবহার করা হয়। যেমন ধরো আমি যদি এখন বলে দিই যে এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আর এতে জল আছে 10 লিটার, এবার তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল, আচ্ছা এর মধ্যে 10 লিটার জল আছে, মানে একটা আয়তন বোঝাচ্ছে যে এত পরিমাণ জল আছে। আর 10 মিটার বলতে এর একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, যেটা হচ্ছে যে এতটাই, 10 একটা ভ্যালু বা মান, এবং মিটার হচ্ছে একটা একক, যেটা দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি। সেরকম জলের ক্ষেত্রে
যে 10টা হচ্ছে মান বা পরিমাণ কতটা আছে, এবং তার একক হচ্ছে লিটার, যে কতটা আয়তন কত সেটা হচ্ছে লিটার। তাহলে এখান থেকে আমি যদি 10 মিটার 10 লিটার ধরে আরামসে বলে দিতে পারি যেটা জলের কথা বলা হচ্ছে, এটা কোনো দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। এই যে মিটার বা লিটার ব্যবহার করলাম, এইটাই হচ্ছে একক। একক তার মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কী একক ব্যবহার করছি? মিটার ব্যবহার করতে পারি। আর শুধুমাত্র মিটার নয়, বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তো যেমন ধরো তোমার কাছে ধরো একটা, এবার দৈর্ঘ্যের কথা বলি। দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমার কাছে একটা স্কেল, যেটা বললাম, স্কেলের ক্ষেত্রে কী থাকে? সেমিতে দেওয়া থাকে বা ইঞ্চিতে দেওয়া থাকে। এবার তুমি ধরো নলহাটি থেকে বানিয়র যাচ্ছ বা নলহাটি থেকে বাউটিয়া যাচ্ছ, যেখানে যাচ্ছ, যে রোড দিয়ে যাচ্ছ, তাই তো? এটাকে তুমি সেমি দিয়ে কি মেজার করতে পারবে? সেমি দিয়ে যদি মেজার করতে যাও তো অনেক অনেক সেমি হয়ে যায়, 10 টু দি পাওয়ার অনেক বড় সেমি হয়ে যাবে, যেটা খুব মুশকিল হয়ে যায় যে সেমি দিয়ে মেজার করতে গেলে। তো তখন আমরা কী করি? কিলোমিটার বলে, যে এত থেকে এত হচ্ছে 1 কিলোমিটার, এখান থেকে এত হচ্ছে এতটা 1 কিলোমিটার, এখান থেকে এতটা হচ্ছে 1 কিলোমিটার। তো বানিয়র থেকে নলহাটি যদি যাও তাহলে সেটা হচ্ছে 3 কিলোমিটার। এবার তুমি যদি সেটা সেন্টিমিটারে যদি মাপতে যাও, সেন্টিমিটারে যদি মেজার করতে যাও, তাহলে কত হবে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার সমান কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার, সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 3-এর পরে 1 2 3 4 5 সেন্টিমিটার। তার মানে বুঝতে পারছো যে আমার নলহাটি থেকে বানিয়র বা বানিয়র থেকে নলহাটি যদি আমি যাই, তাহলে আমি যদি বলি এই যে এতটা সেন্টিমিটার দরকার, তাহলে লোকে তো কনফিউজ হয়ে যাবে, ওরে বাপরে কী বলছে রে, এত দূর, মানে আমাদের বুঝতে অসুবিধা হয়। তাই জন্য আমরা এবার যদি আমি সেটা বলি না 3 কিলোমিটার, আমাদের বুঝতে সুবিধা হয়ে যাচ্ছে। এই জন্য মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে যে বিভিন্ন রকম দৈর্ঘ্যের জন্য বিভিন্ন রকম একক ইউজ করা হয়। যেমন ধরো মিটার হয়ে গেল, কিলোমিটার হয়ে গেল, বেশি যদি দূর হয়। এবার যদি আমাদের যদি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, দেখবে অনেক বেশি কিলোমিটার, তাই তো? আবার যদি ধরো ইউনিভার্সে চলে গেলে, গ্যালাক্সিতে, তো সেখানে কিন্তু অনেক দূরে দূরে সমস্ত কিছু, সেই দৈর্ঘ্যকে আমি মিটার বা কিলোমিটার দিয়েও ব্যাখ্যা করতে পারবো না। তখন আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে আলোকবর্ষ। তো এইরকম আবার যদি ধরো তুমি চলে এলে যে তোমার একটা পরমাণু আছে, পরমাণুর মধ্যে কতটা তার ব্যাসার্ধ, তো তার মধ্যে নিউক্লিয়াস আছে, তো সেখানে দেখবে 10 টু দি পাওয়ার -10 অর্ডারের, 10 টু -15 অর্ডারের এইটা মিটার হয়। তো তখন সেটাকে আমরা ন্যানোমিটার বলতে পারি, অ্যাংস্ট্রম বলতে পারি। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত রকমের একক ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো সমস্ত কিছুই হচ্ছে একক। তার মানে আমরা এটাই বুঝলাম যে ভৌত রাশির ক্ষেত্রে যে ভৌত রাশির যে মান, ভৌত রাশির মান সমান হচ্ছে একটা সংখ্যা থাকবে, যেটা হচ্ছে মান বোঝাচ্ছে যে কতটা, 1 2 3 4 5, আর তার সাথে একটা একক থাকবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এবার আমরা যদি দেখি যে আমার যে চারিপাশে যদি দেখি যে 3টে এরকম রাশি আছে, 3টে রাশি যেগুলো আমরা পরিমাপ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা ভর, আর একটা হচ্ছে সময়। দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টে হচ্ছে রাশি যেগুলো হচ্ছে ভর আমি দৈর্ঘ্যের কিছু দিয়ে মেজার করতে পারবো না, সময়কে আমরা ভরের একক দিয়ে মেজার করতে পারবো না। সেই জন্য এইগুলোকে বলা হয়, কী বলা হয়, যে প্রাথমিক বা মূল একক। এগুলো বলে প্রাথমিক বা মূল রাশি, এবং এদের যে এককগুলোকে বলা হয় প্রাথমিক বা মূল একক। কারণ হচ্ছে দৈর্ঘ্যের একক ধরো মিটার বললাম, মিটার দিয়ে আমি ভর পরিমাপ করতে পারবো না। আর সময়ের হচ্ছে সেকেন্ড দিয়ে আমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না। আর ভর হচ্ছে ধরো গ্রাম হয়ে গেল, কিলোগ্রাম হয়ে গেল, এগুলো দিয়ে আমি ভর পরিমাপ করতে পারি। তো এইগুলো হচ্ছে প্রাথমিক বা মূল রাশি, এবং এদের যে একক মিটার, কেজি, সেকেন্ড, এগুলো হচ্ছে প্রাথমিক বা মূল একক। এবার যদি আমি বলি যে আয়তন, আয়তন মানে কি? আয়তন হচ্ছে যে এটা হচ্ছে যে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তুমি দেখবে দৈর্ঘ্যও একটা দৈর্ঘ্য, যেটাকে আমি মিটার দিয়ে করতে পারি, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য একটা, উচ্চতাও দৈর্ঘ্য। তার মানে আমি দৈর্ঘ্য দিয়ে আয়তনটাকে আমরা পরিমাপ করতে পারবো। সেরকম যদি ঘনত্ব নিয়ে নাও, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভরকে আমরা অবশ্যই কেজি বা গ্রাম দিয়ে করতে পারি, আয়তনকেও আমি এই যে মিটার আছে, মিটার ইন্টু মিটার, এটা হচ্ছে মিটার কিউব, তো হচ্ছে কেজি পার মিটার কিউব, তো হচ্ছে ঘনত্ব। তার মানে কি আমরা
ঘনত্বকে আমরা দৈর্ঘ্য আর ভর দিয়ে আমরা পরিমাপ করতে পারছি। তো এই যে ঘনত্ব, আয়তন, এরকম অনেক কিছু আছে যেগুলোকে আমরা বলি, যেগুলো হচ্ছে আমরা এই যে প্রাথমিক বা মূল রাশি দিয়ে পরিমাপ করতে পারি। তো এই জন্য ঘনত্ব, আয়তন এগুলো হচ্ছে আমাদের লব্ধ রাশি, এবং সেই জন্য এদের যে এককগুলোকে বলা হয়, যেমন কেজি পার মিটার কি, এগুলো হচ্ছে লব্ধ একক। লব্ধ একক মানে হচ্ছে যেটা হচ্ছে ডিরাইভড ইংরেজিতে বলে ডিরাইভড একক, ডিরাইভড ইউনিট। তো বোঝা গেল, এটা হচ্ছে প্রাথমিক বা মূল রাশি, আর এটা হচ্ছে লব্ধ রাশি। এবার যেটা আসবো সেটা হচ্ছে একক পদ্ধতি। এবার কি হয়েছে না, একটাই রাশি ধরো তোমার কাছে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটাকে তুমি পরিমাপ করবে। এবং কী হতো যে একজন একটা জিনিস ইউজ করছে, এরকম একটা দৈর্ঘ্যকে তুমি সেন্টিমিটার দিয়ে ব্যাখ্যা করলে। তোমাকে যে তিনটে আমি বলছি, দৈর্ঘ্য, ভর আর সময় আছে, ঠিক আছে? তো কেউ বলে যে না, আমি দৈর্ঘ্যকে সেন্টিমিটার দিয়ে প্রকাশ করব, ভরটাকে আমি গ্রাম দিয়ে, আর সময়টাকে সেকেন্ড। একজন এটা ইউজ করলো। আবার বললো যে না, দৈর্ঘ্যটাকে আমি মিটার দিয়ে ব্যাখ্যা করব, ভরটাকে কেজি দিয়ে করুন, আর সময়টাকে সেকেন্ড। আবার অনেকে আছে যারা এরকম ইউজ করতো যে এটাকে ফুট দিয়ে ব্যাখ্যা করছে, এটাকে পাউন্ড দিয়ে ব্যাখ্যা করছে। পাউন্ডের ক্ষেত্রে এলবি ইউজ করা হয়, আর এর ক্ষেত্রে সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। তুমি দেখছো তাহলে তিন ধরনের পদ্ধতিতে আমরা সে একই জিনিসই আমরা পরিমাপ করছি, দৈর্ঘ্য, ভর, সময়ের ক্ষেত্রে তিন জিনিস, কিন্তু আলাদা আলাদাভাবে, কারণ আলাদা আলাদা ইউনিট নিচ্ছি, আলাদা আলাদা একক নিচ্ছি। তো এই যে আলাদা আলাদা পদ্ধতি, তো এইগুলোকে বলা হয়, এটাকে বলা হয় এই সেন্টিমিটারের সি, গ্রামের জি, সেকেন্ডের এস থেকে হচ্ছে CGS পদ্ধতি বলা হয়। আবার সেরকম MKS থেকে হচ্ছে MKS পদ্ধতি, আর হচ্ছে এখান থেকে এটাকে পাউন্ড বলে অ্যাকচুয়ালি ইংরেজিতে, তো সেখানে হচ্ছে FPS পদ্ধতি। ওকে, তো তিন ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি এই যে তিনটে আমাদের যে কোনো রাশির পরিমাপের জন্য। তো CGS, MKS, FPS, ঠিক আছে? এবার ধরো যদি সারা বিশ্বের লোক এরকম আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করে, তো বুঝতে অসুবিধা হয়ে যাবে। ধরো আমি ব্যবহার করি MKS পদ্ধতি, আরেকজন দিচ্ছে CGS, আমাকে বারবার কী করতে হবে, আমাকে আমার সুবিধার জন্য সবসময় সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে, গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের তো প্রবলেম হচ্ছে না, এবং সেরকম ওদেরও প্রবলেম হবে যখন আমরা আমাদের কিছু ডেটা দেবো, তখন তাদেরও প্রবলেম হবে। এই জন্য কী করলো, যে একটা ইন্টারন্যাশনাল সংস্থা আছে যেটাকে বলছে BIPM, যেটাকে বলে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। তো তারা কী করলো যে না, গোটা বিশ্বে একটা একক পদ্ধতি ব্যবহার করতে হবে, একক পদ্ধতি হবে একটাই, যেটাকে ওরা বলছেন যে আন্তর্জাতিক মানে হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। তো আন্তর্জাতিকভাবে একটা একক পদ্ধতি ব্যবহার করতে হবে, এবং সেটাকেই বলছি আমরা SI পদ্ধতি, SI ইউনিটস বা SI পদ্ধতি। তো ওরা কী করে দিল, ঠিক করে দিল যে এই যে আমাদের যে মূল রাশি আছে তাদের এককগুলোকে ওরা ফিক্স করে দিল যে এইখানে ইউজ করতে হবে এইগুলোই। তো যেমন ধরো আমি বলে দিচ্ছি, তো আমি যদি এইভাবে ভৌত রাশি লিখি, তাহলে CGS পদ্ধতিতে আমরা লিখছি CGS পদ্ধতি, তারপরে হচ্ছে FPS পদ্ধতি, আর এটা হচ্ছে MKS পদ্ধতি, আর লাস্টে হচ্ছে যেটা হচ্ছে SI পদ্ধতিতে ওরা কি ফিক্স করলো। ভৌত রাশি ধরো আমি লিখলাম দৈর্ঘ্য, CGS হচ্ছে যেটা হচ্ছে সেন্টিমিটার, এখানে হচ্ছে ফুট, এটা হচ্ছে মিটার। SIতে ওরা কী করলো, এটাকে মিটার দিয়েই ব্যাখ্যা করলো, ঠিক আছে? আবার যদি আমি ভর নিই, ভরের ক্ষেত্রে এখানে হচ্ছে গ্রাম, এক্ষেত্রে হচ্ছে পাউন্ড, আর এটা হচ্ছে কেজি। এরা কী করলো, এটাকে কেজিতেই ব্যাখ্যা করলো SI পদ্ধতিতে। সেরকম সময় আছে, সময়টাকে সেকেন্ডেই করি, এবং সব জায়গাতে সেকেন্ডেই করা হয়, SIতেও সেকেন্ড। তো এই তিনটে ভৌত রাশি তুমি দেখতে পাচ্ছ যে SIতে যেটা আছে, মানে আন্তর্জাতিক SI পদ্ধতি যেটা বলছি, সেটা হচ্ছে MKS পদ্ধতির সাথেই সমানভাবে নেওয়া হয়েছে একই, এবং এটাই ইন্টারন্যাশনালি গোটা বিশ্ব জুড়ে সবাই এটাই ব্যবহার করে, এই পদ্ধতিটাই ব্যবহার করে। এবার তুমি যদি এইগুলো জানা থাকলো, এবং আরও SI পদ্ধতিতে আরও কয়েকটা, যেমন ধরো যেগুলো অন্যভাবে পরিমাপ করা যায় না, যেমন ধরো তড়িৎ প্রবাহ কিন্তু দৈর্ঘ্য, ভর বা সময়ের সাথে সেভাবে
মানে সেভাবে নির্ভর করে না, সেজন্য এর জন্য আলাদা একটা এককের দরকার পড়েছিল, সেই জন্য এটাকে অ্যাম্পিয়ার দিয়ে পরিমাপ করা হয়। তারপরে ধরো হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা বলা হয়। তাপমাত্রাও ঠিক এদের ওপর ডাইরেক্টলি বা খুব ওইভাবে নির্ভর করে না, সেজন্য তাপমাত্রার জন্য আলাদাভাবে ওরা করে দিলে যে কেলভিন হচ্ছে ওর এসআই পদ্ধতিতে একক। আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, যে কতটা একটা যেটা কতটা পরিমাণ আছে সেটা কিন্তু ওর ভরের ওপর সেভাবে নির্ভর করে না। ভরটা আলাদা জিনিস আর পরিমাণটা আলাদা জিনিস, তো সেটাকে মোল বা ইংরেজিতে বলে মোল দিয়ে ব্যাখ্যা করে যেতে পারে যে কত মোল, 1 মোল, 2 মোল, 3 মোল, এরকম। ঠিক আছে। আর একটা আছে দীপন প্রাবল্য। ধরো একটা আলো জ্বলছে, কতটা জোর আলো, সেটা আমি দৈর্ঘ্য, ভর, সময় কোনোটা দিয়েই আমরা পরিমাপ করতে পারবো না। তো সেই জন্য সেটার জন্য সেট করে দিল, সেটা হচ্ছে ক্যান্ডেলাকে সিডি দিয়ে ব্যাখ্যা করে ক্যান্ডেলা। তো এরকম এই যে 7টা রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য, এইগুলোকে অ্যাকচুয়ালি মূল রাশি বলা হয়। এবং তাদের যে এককগুলো এসআই পদ্ধতিতে এরা ফিক্স করে দিল, মিটার, কেজি, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল আর ক্যান্ডেলা। এবং এরপরে এইগুলো যদি আমি জানতে পারি, তো তার ফলে কী হবে যে আমি বাকি রাশিগুলো, যেমন ধরো যে কোনো লব্ধ রাশি, যেমন যেটা বলছিলাম যে ক্ষেত্রফল, ধরো ক্ষেত্রফল তুমি আরামসে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তুমি দেখো এবার আরামসে বার করতে পারবে, এটা মিটার, তাহলে এটা হচ্ছে মিটার স্কোয়ার। আয়তন তো বার করতে পারবে। এরকম সমস্ত কিছু, ধরো বেগ, গতিবেগ আছে, বেগ থেকে তুমি বলেছো বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, তুমি সরণ যেন মিটারে করে, সময় যেন সেকেন্ড, তার হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে। তারপর ধরো এরকম আরও হয়ে গেলো চাপ, বল যদি বার করো, বলের ক্ষেত্রেও তুমি দেখতে পাবে ডাইন বলা হয়, বলের ক্ষেত্রে ডাইন, কিন্তু ডাইনটা একটা লব্ধ একক, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বল বলতে কী বুঝি, বল হচ্ছে ভর গণিত ত্বরণ। এবার ভর জানি, ত্বরণ মানে কী হচ্ছে বেগ বাই সময়, তাহলে ভর হচ্ছে ধরো কেজিতে করলাম, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটাও পার সেকেন্ড, তার মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এরকম বল। তবে তোমরা চাপ, কার্য, বা শক্তি বা ক্ষমতা সমস্ত কিছু তোমরা বার করতে পারবে। এবং এক্ষেত্রে কিছু এই যে এককগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু নির্দেশিকা আছে। যেমন ধরো তুমি যদি সেমি ব্যবহার করো, তাহলে মধ্যেখানে সি ডট এম ডট দেওয়ার দরকার নেই। ঠিক আছে। তো তোমরা তো সেমি লিখবে, কোনো অসুবিধা নেই। তো এই যে ডট, এবার যদি কোনো বাক্যের শেষে তুমি সেমি দাও, তুমি কিছু একটা লিখলে যে আমরা মেজার করে পাওয়া গেল যে এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তো এই যে একটা বাক্য যখন শেষ হবে তখন তুমি ফুল স্টপ দিতে পারো, তখন অসুবিধা নেই, তখন সেমির পরে দিতে পারো, কিন্তু সেটা সেমির জন্য নয়, বাক্যটা শেষ হয়েছে বলে তুমি দিচ্ছ। ঠিক আছে। তো এমনিতে সেমির মধ্যে কোনো ডট ফট দেওয়ার দরকার নেই। এবার যদি ধরো তোমার কাছে ধরো বলা হলো যে তোমার একটা ভর আছে যেটা হচ্ছে 10 কেজি, এবার 10 কেজি বলতে পারো তুমি, এরকম না যে তুমি বহু বচন বলে 10 কেজিস, এই যে এস যোগ করে, সেটা কিন্তু নয়, এটা ভুল। শুধুমাত্র 10 কেজি তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে। কিন্তু যদি তুমি এইভাবে লেখো যে তুমি 5 কিলোমিটার গেছো, তুমি 5 কিলোমিটারকে না লিখে এরকমভাবে লিখতে যে 5 কিলোমিটার, এইভাবে যদি লেখো তাহলে তুমি কিলোমিটার্স লিখতে হবে, 5 কিলোমিটার্স, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আবার যদি ধরো বিজ্ঞানীদের নাম যদি থাকে, যেমন ধরো আমরা বলের ক্ষেত্রে নিউটন বলি, তারপর ধরো কারেন্টের ক্ষেত্রে অ্যাম্পিয়ার বলি, এক্ষেত্রে সবসময় ক্যাপিটাল অক্ষরে বা বড় অক্ষরে এগুলো লিখতে হবে। এবার যদি ধরো অনেক সময় থাকে, যেমন ধরো পাস্কালের ক্ষেত্রে PA যদি লিখি তাহলে ভুল, পি ক্যাপিটাল হবে প্রথমটা, তারপরটা স্মল, এইটা ঠিক, পাস্কাল। ঠিক আছে। কেলভিনের ক্ষেত্রে আমরা কে লিখি, তারপর যে ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে, টেম্পারেচারের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসও লিখি। ঠিক আছে। আর তুমি যদি এরকমভাবে গুণ করো যে তোমার হচ্ছে বেগ, ধরো হচ্ছে বেগ হচ্ছে তুমি একটা বেগে যাচ্ছ, বেগ হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, এবং তুমি কতটা টাইম যাচ্ছ, 2 সেকেন্ড যাচ্ছ, তাহলে এই যে সেকেন্ড কেটে যাবে এবং সেটা হচ্ছে মিটারে থেকে যাবে, তাহলে হচ্ছে 40 মিটার। মানে এটা বোঝাচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে। তুমি যদি দৈর্ঘ্য বলতে কী বুঝি, দৈর্ঘ্য বলতে বুঝি তাহলে আমরা বেগ বলতে বুঝি দৈর্ঘ্য বাই সমান বা সরণ বাই সময়, তাহলে দৈর্ঘ্য কী হবে, বেগ গণিত সময়। এর বেগের আমি বললাম বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সেকেন্ড হচ্ছে, তাহলে সেকেন্ড কেটে গেল, মিটার থেকে গেলো, তার মানে হচ্ছে দৈর্ঘ্য থেকে গেলো। ঠিক আছে। এরকম এগুলো হচ্ছে অনেক